প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল দুটো বড় ঘটনা হয়েছে আমাদের রাজনীতিতে। প্রথমত, জামাতে ইসলামের আমির উনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি উনি মানে ওনাদের জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন গত 47 থেকে আজ পর্যন্ত, তাহলে তার জন্য ওনারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আর দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটেছে আত্মীয়, মানে যে আইনের অধীনে নির্বাচনটা হবে সেই আইনে কিছু পরিবর্তন এসেছে, নতুন কিছু ধারা এসেছে, যেমন না ভোট ফিরে এসেছে। এবং সেই না ভোট কতটা কার্যকরী হবে সেটা একটা বিষয়। আবার যদি কেউ জোটের রাজনীতি করেন সেখানে কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা বেসিক্যালি আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শুক্রবারের অতিথি, সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আমি শুরুতে জামায়াতের আমিরের কথাটা দিয়ে শুরু করতে চাই। উনি কি বলেছেন আমি আপনাকে একবার একটু পড়ে শোনাই ছোট্ট করে। উনি বলেছেন, হুবহু আমি পড়ছি, 47 থেকে শুরু করে 2025 সালের আজ 22শে অক্টোবর, মানে দুদিন আগের কথা, আজ 22শে অক্টোবর রাত 8টা 11 মিনিট পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নাই। কি বলবেন আপনি? এটা তো ওনার বট বাহিনী, মানে জামাত ইসলামের বট বাহিনী প্রতিদিন আমাকে যে আক্রমণ করে, গালাগালি করে, সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে ফেসবুক পোস্ট দেয়, সেরকম একটা মাপ চাওয়ার মতো হলো। এটা তো সেই 71 সাল এখানে নাই, 47 থেকে এই পর্যন্ত মনে হয় যেন এই জাতীয়, আমি যেটা বট বাহিনীর কথা বললাম, যে অন্যকে ধরে ধরে গালি দেওয়া, জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো কথা কথা বললে তাকে নিয়ে নানাভাবে হেনস্থা করা, সেরকম একটা মাপ চাওয়ার মতো হলো। কিন্তু ঘটনাটা তো তা না। ঘটনা হচ্ছে 1971 সাল, যেটা উনি এখনো উল্লেখই করেন নাই। তো 71 সাল উল্লেখ না করে উনি ক্ষমা চাচ্ছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন। প্রথমত আমি বলিনি যে এটা ওনার যে দৃষ্টিভঙ্গিতে অনুযায়ী কারণে উনি চাইছেন, সেটাকে আমি ওয়েলকাম করি, কিন্তু এখানে চালাকিটা ওনাকে না করলে ভালো। জামাতে ইসলামী এমন চালাকি করছে মানুষের সাথে, মনে হচ্ছে মানুষ কিছু বোঝে না। প্রথমত উনি এখানে 71 উল্লেখই করেন না। 47 আমার কি দরকার হচ্ছে? 47 নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই। আমার ঝামেলা 71 নিয়ে। 71 সালে জামাতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ কি? তারা এই দেশটার স্বাধীনতা চায়নি, যে দেশে এখন তারা রাজনীতি করছে, এখন তারা ক্ষমতায় যেতে চায়। তারা অ্যাট্রোসিটি করেছে। কি ধরনের? আল বদর, আল শামস আর রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি হত্যাকারী বাহিনীকে সহায়তা করেছে। তারপর তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। তারা ধর্ম নিয়ে অপব্যবহার করেছে, ধর্মের অপব্যাখ্যা দিয়েছে, বলেছে যে মুসলমানের বিরুদ্ধে মুসলমানের আহ, এই যুদ্ধ করা হারাম। এই জাতীয় অনেকগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে, একটার পর একটা। তো সেই অভিযোগগুলোর ক্ষমা কি এবং সাধারণ এই জাতীয় হলে হয় আমাদের মাফ করে দেন? এখন আপনি তাহলে বলতে 4 বার উনি মাপ চেয়েছেন, বলছে আমরা 4 বার চেয়েছি। উনি উদাহরণ দিয়েছেন যে গোলাম আজম চেয়েছেন, নিজামী সাহেব চেয়েছেন, উনি নিজে চেয়েছেন। তারপরেও মানুষ এটা কেন নিচ্ছে না? নিচ্ছে না এই জন্য যে জামাত এত বড় একটা দলীয় শৃঙ্খলা পালন করা পার্টি, সেখানে কোনো একটা সিদ্ধান্ত যদি আসতে হয়, সেটা ওনার মুখ মুখ দিয়ে বলা বা নিজামী সাহেবের মুখ দিয়ে বলা, গোলাম আজম সাহেবের মুখ দিয়ে বলা, সেটা তো হচ্ছে না। সেটার দরকার একটা দলীয় সিদ্ধান্ত নেওয়া, দলের মধ্যে একটা রেজুলেশন নেওয়া। সেটা ওনারা নিচ্ছেন না তো। সেটা না নিয়ে ওনারা চালাকি করছেন বারবার। এই চালাকি তো দরকার নাই। উনি আসুক, উনি এসে ওনার দলের মধ্যে যেটা উনি নিয়েছেন, উনি সর্বোচ্চ একজন নেতা। আমি ওনাকে আবারও বলছি, ওনার এই সদিচ্ছাকে আমি ওয়েলকাম করি, কিন্তু সেটা সাংগঠনিক ভিত্তিতে হলে সবাই আমরা আশ্বস্ত হতে পারি। এখন বাংলাদেশে দুটি রাজনৈতিক দলই আছে মাঠে, ওনারা আছেন আর বিএনপি আছেন। আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে যেতে পারবে কিনা সেটা বিগ কোয়েশ্চেন। তো এমন একটা পরিস্থিতিতে ওনারা যদি নির্বাচনে বৈতরণী পার হতে হয়, তাহলে সাধারণ মানুষের ভোটে পার হতে হবে। কিন্তু ওনাদের সাধারণ মানুষের সমর্থন ওনারা দাবি করতে পারেন না আজ পর্যন্ত। ওনারা এখনো গোষ্ঠীবদ্ধ দল হিসাবে, একটা গোষ্ঠীর পার্টি। এটা জামাত ইসলামকে আমার বেশিরভাগ সময় মনে হয় যে একটা এনজিও, এবং অনেক সময় মনে হয় যে গোত্র গোষ্ঠী
একটা পার্টি, ওদের ইসলামটাও এরকম গোত্রীয় ইসলাম মনে হয়, তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী। তো তারা যদি জনমানুষের দল হতে চায়, সবার সমর্থন চায়, আমি মনে করি যে এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয় 71 সাল, যেটা সবচেয়ে বেদনার, সবচেয়ে বাধা, সেই ব্যাপারে ওনার পরিষ্কার করে বলা উচিত যে দল কি চায়, দলের একটা সিদ্ধান্ত নিয়ে সেটা দলীয় দলীয় ফ্যাডে সেটা বলে দিতে হবে যে অমুক তারিখ আমরা দলগতভাবে রেজলিউশন নিয়ে এই বিষয়টার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। তাহলে শেষ ঘটনা। এত বারবার ক্ষমতা চাওয়ার দরকার নাই। জি, কিন্তু একটা কথা অনেকে বলছিল এমন কথা যে যদিও দলীয় সিদ্ধান্ত হয়নি, দলীয় ভাবে রেজলিউশন উনি প্রকাশ করেননি, উনি দলীয় প্রধান হিসেবে বলেছেন একটা কথা। এই কথাটা কি আপনার মনে হয় আগামী নির্বাচনে, যেমন অনেকে বলা বলি করছিল যে যারা নাকি নৌকা মার্কায় ভোট দিত এতদিন, তাদের ভোটটা পাওয়ার জন্যই কি উনি এটা বলেছেন, অথবা এটা কোনো প্রভাব ফেলবে আদৌ আপনার মনে হয় কি? নৌকা মার্কা কেন, উনি সব মার্কার জন্য চাইতে পারেন। কারণ উনি তো জানেন যে যারা জামাতে ইসলাম করে, যারা 71 বিরোধী ছিল, তারা ওনাকে ভোট দেবেনি। অন্য নৌকা মার্কা ছাড়া তো বহু মার্কায় তো ওনাকে ভোট দিতে পারে। ভোট দিতে সমস্যা কোথায় যদি উনি আর 10টা রাজনৈতিক দলের মতোই থাকেন? উনি জামাতের প্রধান হিসাবে বলেছেন, তাই বলে মাপ পাবেন না। কারণ হচ্ছে, মাপ চাইতে হলে আমি যেটা বললাম সেটা দলীয় ভাবে আসতে হবে, দলীয় সিদ্ধান্তে আসতে হবে। কারণ ওনাদের এই এই মাপ যদি পাওয়া হতো তাহলে তো গোলাম আজমেরটাই হইতো, নিজামী সাহেবেরটাই হইতো। ওনারা তো তারা তো ওনার থেকে বড় নেতা ছিলেন, তাই না? গোলাম আজমের থেকে বড় নেতা আর কে আছে ওনাদের দলে? তো গোলাম আজমেরটাই তো মানুষ বিশ্বাস করে না ওনাকে, তাহলে গোলাম আজমের পরে ওনাকে বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে ওই কারণেই, যেটা সহি হয় নাই। সহি হতে হলে এভাবে হতে হবে যে দলগতভাবে ডিসিশন জি, নিয়ে মানুষকে জানাতে হবে যে আমরা 71 সালে ভুল করেছিলাম, এবং ভুল হতেই পারে, যেটা উনি বলছেন আমরা এতটা কাজ করেছি তার মধ্যে একটা হতে পারে। কিন্তু উনি যেই ভুলটাকে একেবারে সাধারণ ভুল মনে করছেন, 99 আর 99 সাথে এর তুলনা চলে না। এটা অন্য ধরনের ভুল। এটা ক্ষমা প্রার্থনা করলেও মানুষ ক্ষমা করবে কিনা সেটাও সমস্যার বিষয়। আমি হয়তো করব, আরেকজন হয়তো করবে না। এরকম একটা ওরকম একটা বিষয় 71 সাল। তো এইটা একটা বিরাট মানে ওনাদের ওনাদের রাজনীতিতে এটা বিরাট একটা মাইল ফলক, উনি উনি যদি ওইভাবে কিছু করেন। জি। এখন আরেকটা বিষয়, আমি এই প্রসঙ্গটা থাকলো আপাতত, আমরা অন্য একটা বিষয় যেতে চাচ্ছি। এটা হলো, আপনি জানেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন আসলে রাজনীতি কিন্তু হচ্ছে। তো নির্বাচনটা কিভাবে হবে এই জন্য একটা আত্মীয় থাকে, এবং আত্মীয়টা সংশোধন করা হচ্ছে, এবং হুম। সংশোধনের প্রস্তাব ক্যাবিনেটে উঠছে, সেটা খসড়া হিসাবে পাশ হয়েছে, তারা খসড়াটা অনুমোদন করেছে। সেখানে আমরা যেটা দেখছি যে কতগুলি বিষয়ে বেশ মানে বেসিক পরিবর্তন আসছে। যেমন একটা পরিবর্তন আসছে আপনার, যদি কোনো জোটবদ্ধ হয়ে কেউ রাজনৈতিক নির্বাচন করে, অন্য জোটের সঙ্গে যেতে পারবে, কিন্তু তার নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, এটা একটা বিষয়। এটাতে আগামীতে জোটের রাজনীতিটা কেমন হবে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে 1% ভোটের যে ব্যাপারটা, যে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চায়, তাকে 1% ভোটারের সিগনেচার লাগবে। এটাতে কি যে 1% লোক ভোট সিগনেচার দিবে, তাদের গোপনীয়তা লঙ্ঘিত হবে না? তৃতীয় একটা ব্যাপার হলো, না ভোটের একটা অপশন আছে। যদি কোথাও একক ভোট, একক প্রার্থী থাকে, তাহলে সেখানে না ভোটের অপশন থাকবে। তাহলে এটা কি খুব ভালো কিছু হলো? না ভোট তো সবার জন্য থাকা উচিত ছিল। সারা দুনিয়ায় যত জায়গায় না ভোট আছে, সব জায়গায় কিন্তু একক প্রার্থীর ব্যাপারটা নেই। যত প্রার্থী হবে তার মধ্যে যদি আমার কোনো পছন্দ না হয়, তো সেখানে না ভোট থাকবে। কিন্তু এই যে তিনটা নিয়ে আমি আপত্তি তুললাম, এই আপত্তিগুলো আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তিনটাতেই না আপত্তি ভোটের না? না ভোটের বিষয়টা তিনটাতেই তো আপত্তি না? আমি, হ্যাঁ, বললাম যে তিনটাতেই আপত্তি না, মানে তিনটা প্রসঙ্গে আমি তুললাম আর কি। আমি একটা একটা বলছি। না ভোটে আমার জি প্লিজ। যে বিষয়টা সেটা হচ্ছে যে এটাও একটা হাস্যকর। কারণ আমার এখানে কেউ দাঁড়ায় নাই। আহ, তাই এক তাই বলে একজন দাঁড়াইছে, তাই বলে তাকে আমি না ভোট দিতে যাব তার বিরুদ্ধে, তা তো না। এখানে আরো 5 জন দাঁড়াইছে, তাদের একটাও আমার পছন্দ না। আমার এই অপশনটা তো আপনি রাখেন নাই। এটা এটা একটা, আমি মনে করি যে এটা মানে কি বলবো, এটা বোকামি ধরনের ডিসিশন। 1% সংগ্রহ করা খুব কঠিন। এটা বোধহয় আগেও ছিল। এই আগেও এরকম স্বতন্ত্রদের আনতে হতো এবং মানুষ ভুয়া ভুয়া এগুলো দিত, তারপর আবার চ্যালেঞ্জ করতো। কারণ ভাই এই এক আমার ওইখানে যদি 10 লক্ষ ভোটার হয়, তার 1% কত বলেন? এগুলো খুঁজে পাওয়া তো কঠিন। এবং আপনি যেটা হম। বললেন, একটা তার নিরপেক্ষতাও ক্ষুণ্ণ হয় এখানে। আমি আগে জানাবো কেন আমি কাকে ভোট দেবো?
আর দ্বিতীয়ত যে জিনিসটা বললেন যে আপনি দলীয় প্রতীকের যে বিষয়টা, এটা আমার মনে হয় ছোট দলগুলো বড় দলগুলোর সঙ্গে কেন যাচ্ছে? তারা তো ভাই একটা বৃহত্তর লাভেই যাচ্ছে না। তারা নৌকা করবে, তারা জানে শীষ করবে, তারা তো জানে এই ২ টা প্রতীক বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। সো ওই ২ টা প্রতীক যদি তারা নিতে চায়, তাহলে তো জোট করতে চাওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে তার মার্কাটা ব্যবহার করা। তো এটার যদি সুযোগ না হয়, তাহলে যারা তাদেরকে মার্কাটা দেবে, তাহলে তারা তো ওই পদটা হারাবে। ওই জায়গাটা ওই সিটটা হারাবে। কারণ হচ্ছে যে ওই মার্কায় মনে করেন এমন অন্য দল থেকে এমন একজন প্রার্থী আসলো, সে অত পরিচিত না। অথচ ওই দলের যারা মার্কাটা দিল, সেই দলের অনেক জনপ্রিয় প্রার্থী আছে সেখানে। তো সে হয়তো স্বতন্ত্র দাঁড়িয়ে তাকে ডিস্টার্ব করবে, কিংবা বিরোধী দলের থেকে যার তার প্রতিদ্বন্দ্বী যে সে হয়ে যাবে। তার মানে হচ্ছে যে যারা নিজেদের মার্কা দাঁড় দেবে না কিন্তু প্রার্থী দেবে, অন্য জোটকে সমর্থন করবে, তারা সেখানে জয়ী হয়ে আসার আশঙ্কা খুবই, মানে আশা খুবই কম। আমি উদাহরণ দিয়ে বলি, মনে করেন এনসিপি বিএনপির সাথে জোট করলো, তাদেরকে 10টা সিট দিল। এই 10টা সিটের একটাও বিএনপির মার্কা ছাড়া নির্বাচিত হয়ে আসতে পারবে না। তো তাহলে আর এনসিপি কেন তার সাথে জোট করবে? এই আমি উদাহরণ দিচ্ছি, তাদের জোট হচ্ছে বা হবে সেটা 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 না ভাবলে হবে। তো এই বিষয়টা এরকমই। আর আমার কাছে ইলেকশনের যে আরপিওর যেটা হলো, ইলেকশনে তো সবচেয়ে বড় বাধা, ইলেকশনের সবচেয়ে বড় আতঙ্ক যেটা, সেটা তো হচ্ছে নির্বাচন কমিশন বলেছে কালকে কালকে ইলেকশন কমিশনের সাথে বিএনপিরও বৈঠক হয়েছিল। বিএনপি অনেকগুলো দাবি করেছে। তার মধ্যে সেনাবাহিনীকে ৭ দিন আগে মোতায়েন করার ইয়ে দিয়েছে। আপনি এটা খেয়াল করেছেন নিশ্চয়। ভোট কেন্দ্রে ৭ দিন আগে সেনাবাহিনী থাকার কথা বলেছে। আরো অনেকগুলো দাবি তারা করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে ইসলামী ব্যাংক, সরাসরি বলে না, ইসলামী ব্যাংকের যে এই কর্মকর্তাদেরকে তারা নিয়োগ দেওয়ার চিন্তা করছে, বা আলারাপা এই যে ইসলামী মানে জামাতে ইসলামের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান, তাদের তাদের লোকদেরকে ইলেকশন ভোট 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 কার্যক্রমে যুক্ত না করার জন্য তারা অনুরোধ করে এসেছে। কারণ এটা একটা বিরাট আতঙ্ক হিসেবে আছে যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য যে সমস্ত জায়গায় জামাত সমর্থক লোকজন আছে, তাদেরকে যদি ভোট কার্ডে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু এটা করতে পারে। বিএনপির আরো একটা দাবি এখন এই মুহূর্তে সরকারের কাছে, সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুল কমিটিগুলো যাতে এখন না হয়। কারণ কয়েকদিন আগেই এই সরকার পরিবর্তনের পর, আহ, গত সরকার পরিবর্তনের পর এগুলো পরিবর্তিত হয়েছে। আবার নতুন করে এই কমিটি করার মানে হচ্ছে যে ওইখানেও ওই ধরনের লোকগুলোকে নিযুক্ত করা, যেগুলো আগামীতে জামাতকে ভোট সহায়তা করবে বলে বিএনপি আশঙ্কা করে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্ত আশঙ্কা থেকেও আরেকটা আশঙ্কা, যেটা ইলেকশন কমিশন নিজে করেছে, সেটা হচ্ছে এআই। যে ইলেকশনের আগে এআই দিয়ে যে কি ধরনের অপপ্রচার হবে, সেটা তারা প্রতিরোধ করবে কিভাবে, এটা নিয়ে তারা উদ্বিগ্ন। আমি নিজেও উদ্বিগ্ন। এই কারণে যে শুধু এআই কেন, এআই ছাড়াও তো যে সমস্ত অপপ্রচার হচ্ছে, যে যার বিরুদ্ধে যা কিছু বলে দিল, আমার বিরুদ্ধে বলে দিল যে সে তো কোটি কোটি টাকার মালিক এবং এগুলা অর্থ পাচার করেছে। তারপরে আমি একদম প্রার্থী মনে করেন, তারপরে মনে করলো যে অমুকের সাথে কি হইলো, আমাকে একটা কেলেঙ্কারি দিল। তো তাহলে এই যে প্রার্থীগুলো যারা দাঁড়াবে, তাদের তো তাদের তাদের তো মনে করেন ক্যাম্পেইন হারাম করে দেবে। এবং বিএনপি নেতা তারেক রহমান সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই ধরনের এআই ছাড়াও এই ধরনের পেজ খুলে খুলে নানা অভিযোগ থাকবে। তো এগুলোকে দমন করবে কে? এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে চিন্তা করা উচিত সবার আগে, যে সোশ্যাল মিডিয়া বলে যে জিনিসটা এখন অবাধে, মানে মানে ফ্রিডম অফ লাই দিয়ে চলতেছে, এগুলাকে দমন না করা পর্যন্ত ইলেকশন কিন্তু অনেক ভায়োলেন্স পূর্ণ হতে পারে। এখানে সেনাবাহিনী 7 দিন কেন, 10 দিন আগে গিয়েও সেটা কি করবে? এখানে সেনাবাহিনী কি ওই লোকটাকে যাই ধরে আনবে যে এই অপপ্রচারে অংশ নিল, এবং ইলেকশন পুরো পুরো একজন প্রার্থীর ইলেকশনটা মাটি হয়ে যেতে পারে পুরো এই ধরনের এক একটা গুজবে, এবং এক একটা পেজ থেকে মনে করেন হাজার হাজার শেয়ার দেবে তখন। এগুলোরও প্রতিরোধ করা হচ্ছে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচনের জন্য। জি। আমি এখন শেষ প্রশ্নটা করছি, এটাকে ছোট করে বলতে পারেন। সেটা হলো, আপনি জানেন যে গত 2 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেখা করেছেন, এবং 3টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাতে একটা অভিন্ন বিষয় ছিল। এটা হলো, তারা সবাই কিছু কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন, তবে কারোর নাম তারা বলেননি। যতটুকু বুঝি, বিএনপি যাদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন, জামাত তাদের ব্যাপারে জানে নাই। আবার
এনসিপি বলেছেন এই উপদেষ্টাদের সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সুপারিশই হয়েছে, কাজে তাদের ব্যাপারে তাদের আপত্তি আছে। এই সব মিলিয়ে যে আপত্তির অবস্থা, আপনার কি মনে হয় এই আপত্তির মুখে ডক্টর ইউনূস কি তার উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনতে পারেন? আমার মনে হয় না উনি পরিবর্তন করবেন, কারণ ওনার এখন ইচ্ছা যে ইলেকশনটা যে কোনো ভাবে হয়ে যাওয়া উচিত এবং বর্তমানে যারা আছে তাদেরকে দিয়েই করা উচিত। এক দল আরেক দলের বিরুদ্ধে যখন অভিযোগ করছে, তার মানে হচ্ছে আবার আবার পরিষদ মনে করে যে তাহলে আমরা সঠিক আছি। বাস্তবতা হচ্ছে বিএনপি কাদের বিরুদ্ধে আপত্তি করেছে আমি জানি, এবং জামাত কাদের বিরুদ্ধে আপত্তি করেছে জানি, আমি এখানে নাম বলতে চাই না। তো ওই ব্যক্তিগুলো এবং এনসিপি কার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে আমি জানি না। তো এই ব্যক্তিগুলো এই জন্যই যে কারণ তাদের সাথে ওই রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে। এই সম্পৃক্ততা যদি আরো প্রকট আকারে দেখা দেয় ইলেকশনের আগে আগে, তখন সত্যি তো ইলেকশন নিরপেক্ষ হবে কিনা এটার প্রশ্ন দেখা দেয়। বাট বাংলাদেশের মতো একটা দেশ আপনি যদি বলেন যে তাহলে আবার নিরপেক্ষ খুঁজো, এই নিরপেক্ষতা খুঁজতে খুঁজতে আরো 2 বছর থাকো, এ ভাই এটাও আর সহ্য হচ্ছে না। ইলেকশনটা ফেব্রুয়ারি না, দরকার হলে জানুয়ারিতে দিয়ে দেন, তাহলে এই এই এত কথা আর হবে না। এবং মানুষ একটা পরিবর্তন চায়, মানুষ একটা নির্বাচিত সরকার চায়, মানুষ একটা 14 দলের 14 মানুষের, মানে 14 দল বলতে তো আবার অন্যগুলো বুঝে ফেলবে, মানে সবাই যে যত দল আছে এখানে সবাই সরকার, এটা সবাই সরকার মানুষ চায় না। মানুষ একটা দলীয় সরকার চায় যার কাছে বিচার দিতে পারবে, ভাই তোমার দলের লোক এই করছে, তোমার দলের লোক আমাকে হুমকি দিচ্ছে, তোমার দলের এই ব্যর্থতার জন্য আমার রাজনৈতিক ক্ষতি হচ্ছে, তোমার দলের এই ব্যর্থতার জন্য আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, দেশটা তলিয়ে যাচ্ছে। এখন কে কাকে অভিযোগ করবে? ডক্টর ইউনূসকে একা অভিযোগ করলে উনি বলবেন যে উনি তো 14 দলকে নিয়ে ইয়ে চালাচ্ছেন, সব দলের সমর্থনে আমি আছেন। তো এই ধরনের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মাত্র উপায়, সেটা হচ্ছে অবিলম্বে নির্বাচন দেওয়া। এবং এটার জন্য ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতে হবে কেন? পারলে জানুয়ারিতে দিক, অসুবিধা কি? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা, আমাদের জামাত নেতার ক্ষমা প্রার্থনা, নির্বাচনের নিয়ম কানুন মানে আরপিও, এবং সবশেষ নির্বাচন কত তাড়াতাড়ি হওয়া সম্ভব এই নিয়ে। এবং আমার ধারণা ওনার যে বক্তব্য যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে কেন, প্রয়োজনে আরো আগে করে দেওয়া হবে, এই কথাটা নিশ্চয়ই আপনারা মানবেন। আমি নিজেও এটা মনে করি যে নির্বাচন যত দেরিতে হবে তত বিতর্ক বাড়তে থাকবে, এবং সেই বিতর্কের মধ্যে কিভাবে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। আপনারা আপনাদের মতামত লিখে জানাবেন আমাদেরকে, আমরা সেগুলোর প্রেক্ষিতে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।